আচ্ছা বলো তো, আমার হাতে যে পেনটি আছে এটা কি দিয়ে তৈরি? বা আমার হাতে যে মোবাইল ফোনটি আছে এই মোবাইল ফোনটি কি দিয়ে তৈরি? অথবা তোমরা যে রসায়ন বইটা পড়ো এই রসায়ন বইটা কি দিয়ে তৈরি? অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে বস্তুগুলো তোমাকে দেখালাম এই বস্তুগুলোকে যদি ভাঙা হয় তাহলে সর্বশেষ যে কণাটি পাওয়া যাবে তার নাম কি? দেখো, আমি তোমাকে এক্ষেত্রে একটু সাহায্য করতে পারি। সেটা হচ্ছে 1808 সালে বিজ্ঞানী জন ডাল্টন এ বিষয়ে একটি মতামত প্রকাশ করেন, যেটাকে ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। তিনি কি বলেন? তিনি বলেন যে যে কোনো পদার্থকে যদি ভাঙা হয় তাহলে সর্বশেষ যে কণাটি পাওয়া যায় তার নাম হচ্ছে পরমাণু বা অ্যাটম। তাহলে আমি এই পেনটাকে যদি ভাঙি তাহলে যে সর্বশেষ কণাটুকু পাওয়া যাবে তার নাম পরমাণু। ঠিক তেমনি মোবাইল ফোনটিকে যদি ভাঙা হয় তাহলে যে সর্বশেষ কণাটুকু পাওয়া যাবে তার নাম পরমাণু। বা ওই বইয়ের কাগজটাকে যদি টুকরো টুকরো করা হয় তাহলে যে সর্বশেষ কণাটুকু পাওয়া যাবে তার নাম পরমাণু বা অ্যাটম। তিনি আরও বলেন যে পরমাণু যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম কণা তাই একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে কেন? কারণ পরমাণুর থেকে তো ক্ষুদ্রতম কণা পাওয়া যায় না ডাল্টনের মতে। তাহলে তাকে তুমি সৃষ্টি করবে কি করে, বা তাকে তুমি ধ্বংস করে তার থেকে ক্ষুদ্রতম কণা বার করবে কি করে? তাহলে পরমাণুকে ধ্বংস বা সৃষ্টি কোনোটাই করা যায় না। তিনি আরও বলেন যে একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম একই হয়। মানে ধরো কার্বনের তৈরি কোনো মৌলিক পদার্থ যার মধ্যে শুধুমাত্র কার্বনই আছে, তাহলে সেই সমস্ত কার্বনগুলোর ভর ও প্রকৃতি একই রকম হবে। অথবা অক্সিজেন মৌলিক পদার্থের মধ্যে যতগুলো অক্সিজেন পরমাণু রয়েছে প্রত্যেকের ধর্ম বা বৈশিষ্ট্য একই রকমের হবে, তাদের ভর সবার একই রকমের হবে। কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম আলাদা হবে। মানে কার্বনের ধর্ম এবং অক্সিজেনের ধর্ম আলাদা হবে, কারণ দুটি আলাদা পরমাণু। তাহলে এরপরে আরও তিনি বলেন যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পরমাণুগুলিকে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মানেটা কি? মানে তোমরা দেখেছো হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসে দুটি হাইড্রোজেন পরমাণু 1:1 রেশিওতে যুক্ত হয়ে তারা H2 গ্যাস তৈরি করে। আবার যেমন ধরো HCl গ্যাসকে তোমরা দেখেছো, সেখানে তোমরা দেখবে যে হাইড্রোজেন এবং ক্লোরিন সেটা হচ্ছে 1:1 অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। CO2তে সি এবং ও কার্বন এবং অক্সিজেন 1:2 অনুপাতে যুক্ত হয়ে CO2 উৎপন্ন করে। তাহলে এটার অর্থাৎ মানে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এবং কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে পরমাণুগুলোকে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হতে হবে, 1:1, 1:2 বা 2:3, এইভাবে একটি পূর্ণ সংখ্যার অনুপাতে যদি যুক্ত হয় তাহলে যে যুক্ত অংশটি তৈরি হবে তাকে বলা হবে যৌগ। তাহলে এই যে কথাগুলো বলা হলো এই কথাগুলোকেই বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের এই পরমাণুবাদের বহু বছর পর পর্যন্ত মানুষ মেনে নিয়েছিল যে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম এককটির নাম হচ্ছে পরমাণু। এ বিষয়ে কেউ তর্ক বিতর্ক করেনি। কিন্তু 1878 সালে, মানে 70 বছর পরে, উইলিয়াম ক্রুকস নামক একজন সায়েন্টিস্ট তিনি একটি পরীক্ষা করেন যেটিকে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট বলা হয়, এবং সেটিকে আবার ফার্দার আরও এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজ্ঞানী স্যার জে থমসন প্রমাণ করেন যে পরমাণুকে ভাঙলে আরও তার থেকে ক্ষুদ্রতম কণা পাওয়া যায়। এবং তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে পরমাণুর থেকেও ক্ষুদ্রতম কণা আছে যার নাম ইলেকট্রন। তাই আমরা পরমাণুর থেকেও ক্ষুদ্রতম কণা অর্থাৎ ইলেকট্রনের আবিষ্কার সম্পর্কে এখন একটু আলোচনা করব। এটি কে আবিষ্কার করেছিলেন এটি যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি অবশ্যই মনে রাখবে যে বিজ্ঞানী স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, এবং তার এই ইলেকট্রন আবিষ্কারের মাধ্যমেই ডাল্টনের পরমাণুবাদ ফেইলড হয় বা ব্যর্থ প্রমাণিত হয়। তো চলো আমরা দেখে নিই যে সেই ইলেকট্রন আবিষ্কারের ইতিহাস। তো দেখো, প্রথমে 1878 সালে
উইলিয়াম ক্রুকস একটি কাঁচনল নিয়ে সেখানে একটি পরীক্ষা করেন। পরীক্ষাটা কেমন? সেটি হচ্ছে তিনি এই রকম একটি বদ্ধ কাঁচনলকে নেন। কাঁচনলকে নেওয়ার পরে তিনি এর ভিতরে যে বায়ু বা বাতাস যেগুলো আছে সেইগুলোকে বার করে নেন সাকশন পাম্পের মাধ্যমে। তাহলে বার করে নিলে কি হবে? এর ভিতরে যে বায়ু তার পরিমাণটা কমে যাবে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় প্রেশার সেটা কমে যাবে। তাহলে এই ভিতরে একটি শূন্যস্থান বা খুব অতি স্বল্প বায়ুর চাপ সৃষ্টি করেন, এমন একটি পরিবেশ তিনি তৈরি করেন। এবং তার পরিবর্তে তিনি এর মধ্যে খুব সামান্য পরিমাণ হালকা গ্যাস অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে ভরে দেন। তাহলে এখানে কি হলো? এখানে যেটা হলো, তিনি অতি নিম্নচাপ এর ভিতরটা তৈরি করেন এবং তার ভিতরে তিনি হাইড্রোজেন গ্যাসকে ভরে দেন। এবার কি হয়, এই যে কাচের টিউবটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাচের টিউবের দুই প্রান্তে দুটি ধাতব প্লেট তিনি বসিয়ে দেন। সেই ধাতব প্লেটের সঙ্গে ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে কানেক্ট করে তিনি একটি উচ্চ বিভবের ব্যাটারির সঙ্গে জুড়ে দেন। বলা হয় তার বিভব ছিল প্রায় 10,000 ভোল্ট। তার মানে এই 10,000 ভোল্টের একটি ডিসি তড়িৎ প্রবাহ তিনি এখান দিয়ে তড়িৎ প্রবাহ করেন এবং সেখানে কাঁচনলের ভিতরে দুটি প্লেট রেখে দেন। স্বভাবতই এই যে ব্যাটারির যে এই প্রান্ত, এটি একটি নেগেটিভ সাইড এবং এই সাইডটি হচ্ছে একটি পজিটিভ সাইড। যেহেতু এটি নেগেটিভ সাইড, তাহলে এটা যে কানেক্টেড আছে যে প্লেটের সঙ্গে, সেই প্লেটটিও একটি নেগেটিভ প্লেট উৎপন্ন হবে। এই যে নেগেটিভ প্লেটটি যেটি উৎপন্ন হলো, এটিকে বলা হয় ক্যাথোড। এবং এই দিক থেকে এই যে পজিটিভ প্রান্ত যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পজিটিভ প্রান্তটি যে তারের সঙ্গে যুক্ত হয়ে প্লেটে যুক্ত আছে, এই প্লেটটির নাম হবে অ্যানোড। যেটিকে আমরা পজিটিভ ইলেকট্রোড বলতে পারি। তাহলে এই যে দুটি ক্যাথোড এবং অ্যানোড, এই দুটি ইলেকট্রোড এইভাবে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলেন তিনি। এবং যখনই তিনি সুইচ অন করলেন, দেখা গেল যে এই দুটি প্লেটের মধ্যে একটি স্ফুলিঙ্গ সৃষ্টি হলো। স্ফুলিঙ্গটা কেমন? এইরকম এখানে একটি স্ফুলিঙ্গ সৃষ্টি হলো বা ইলেকট্রিক স্পার্ক এখানে তৈরি হলো। এই স্পার্কটি যেটা তৈরি হলো, এই স্পার্কটি টিউবের মধ্যেই তৈরি হলো এবং এটি যখন একটি ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়েছে তখনই তৈরি হয়েছে। এবং উইলিয়াম ক্রুকস এই যে তড়িৎ স্ফুলিঙ্গ বা এই রেডিয়েশন বা রশ্মি, এটির নাম দেন ক্যাথোড রশ্মি। তাহলে উইলিয়াম ক্রুকসের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা ক্যাথোড রশ্মি সম্পর্কে জানতে পারলাম। যখন উইলিয়াম ক্রুকস এই ক্যাথোড রশ্মির আবিষ্কার করলেন, সেই সময় এই এক্সপেরিমেন্টটিকে অবজার্ভ করছিলেন বিজ্ঞানী জে থমসন। তিনি এই এক্সপেরিমেন্টটা দেখার পরে ভাবলেন যে আচ্ছা, এই এক্সপেরিমেন্টে যে ক্যাথোড রশ্মিটা উৎপন্ন হচ্ছে বা ইলেকট্রিক স্পার্কটা তৈরি হচ্ছে, এটি তার নেচারটা কেমন? নেচারটি বলতে তার ভর আছে কিনা, বা এটি কোনো চার্জ স্পিসিস কিনা। মানে এই যে রশ্মিটা পাওয়া যাচ্ছে, এটি মাসিভ বা এটার কোনো চার্জ আছে কিনা। এবার এই যে কৌতূহল, এই কৌতূহল থেকে তিনি আবার এই এক্সপেরিমেন্টটাকে না আরও ফার্দার এগিয়ে নিয়ে যান। মানে এটাকে আরও আরও এক্সপেরিমেন্ট, তৃতীয় এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি জানতে চান যে এই রশ্মির মধ্যে ভর ধর্ম এবং চার্জ আছে কিনা। তো এরপরে তিনি ফার্দার আবার এক্সপেরিমেন্ট করেন। ফার্দার এক্সপেরিমেন্টে তিনি কি করলেন? তিনি এই টিউবটাই নিলেন, একই সেট নিলেন যেটা উইলিয়াম ক্রুকস নিয়েছিলেন। সেই সেট মধ্যে তিনি একটি অবজেক্টকে রেখে দিলেন। একটি অবজেক্টকে তিনি এখানে রেখে দিলেন। এই
অবজেক্টটি রাখার ফলে এখানে আবার এই কানেক্টটা এই ওয়্যারটা যখন কানেক্ট করে দেওয়া হলো, তখন এখানে আবারও যখন ইলেকট্রিক স্পার্ক তৈরি হলো, দেখা গেল যে এই যে অবজেক্টটা রাখা হয়েছিল তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ এই প্লেটে ওরই একটা প্রতিচ্ছবি তৈরি হলো বা ছায়া তৈরি হলো। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে ক্যাথোড রশ্মি একটি সরল রেখায় চলে। তাহলে সরল রেখায় যদি না চলতো তাহলে এর ঠিক প্রতিচ্ছবি বা ছায়া আমরা এখানে দেখতে পেতাম না। এবং এই রশ্মিটি যেহেতু একটি অ্যানোড প্লেটের উপরেই ছায়া তৈরি করেছে, তার মানে এর থেকে প্রমাণিত হয় যে এই রশ্মিটি ক্যাথোড থেকে অ্যানোডের দিকেই যাচ্ছে। তাই জন্য এটার নাম ক্যাথোড রশ্মি হয় এবং এটি যে সরল রেখায় চলে সেটাও প্রমাণিত হয়। তিনি এটাতেই ক্ষান্ত ছিলেন না, তিনি এরপরে আবারও ফার্দার এক্সপেরিমেন্ট করেন। তিনি জানতে চান যে আচ্ছা এই রশ্মি তো সরল রেখায় চলে, আচ্ছা এই রশ্মির মধ্যে কি ভর ধর্ম আছে বা চার্জ আছে? তিনি এইটা জানার জন্য তিনি আবারও এক্সপেরিমেন্ট করেন। তিনি কি করেন, ওই একই সেটআপের মধ্যেই তিনি মাঝপথে একটি চাকা লাগিয়ে দেন যেটা ঘূর্ণায়মান বা ঘুরতে পারে। এখন এই অবস্থায় যদি আবারও সেটআপটাকে অন করা হয়, তিনি দেখলেন এখানে আবারও একটা স্ফুলিঙ্গ তো তৈরি হলো এবং এর ফলে তিনি দেখলেন যে এই চাকাটি ঘুরতে শুরু করলো। তাহলে এই যখন এটা কানেক্ট করা হলো তখনই এই চাকাটি ঘুরতে শুরু করলো, কিন্তু যখনই এই ডিভাইসটাকে অফ করা হলো, মানে রশ্মিটাকে আর তৈরি করা হলো না, তখন এই রশ্মির অ্যাবসেন্সে বা এই ক্যাথোড রশ্মির অ্যাবসেন্সে এই চাকাটি আর ঘুরলো না। তার মানে অবশ্যই এখান থেকে প্রমাণিত হয় যে এই যে রশ্মিটি যেটি প্রবাহিত হচ্ছে, এই রশ্মির মধ্যে কণা ধর্ম আছে। যদি কণা ধর্ম না থাকে তাহলে এই চাকাটি কখনোই ঘোরানো সম্ভব নয়। এবং কণা ধর্ম তো আছে এবং তার সঙ্গে তার ভেলোসিটিও আছে, মানে বেগ আছে, তার মানে এর মধ্যে ভর বেগ আছে। তার মানে এই যে রশ্মিটি এখানে তৈরি হলো ক্যাথোড রশ্মি, এর মধ্যে কণা ধর্ম আছে অর্থাৎ ভর বেগ আছে। তাহলে এর থেকে তিনি প্রমাণ করেন যে ক্যাথোড রশ্মির ভর আছে। এবার তিনি এর পরেও যেটা আরেকটা জিনিস জানতে চান সেটা হচ্ছে এই ক্যাথোড রশ্মি এটি চার্জ যুক্ত কিনা। তিনি এর জন্য আবারও একটা পরীক্ষা করেন। তিনি করেন কি, তিনি ওই একই সেটআপের মধ্যে তিনি ইলেকট্রিক ফিল্ড লাগিয়ে দেন। ইলেকট্রিক ফিল্ড মানে কি, তিনি একটি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এখানে একটি নেগেটিভ পোল একটি পজিটিভ পোলকে যুক্ত করে দেন। এবার আমরা জানি যে নেগেটিভ কোনো চার্জ বা নেগেটিভ পোল সর্বদা পজিটিভ পোলকে অ্যাট্রাক্ট করবে বা নেগেটিভ পোলকে বিকর্ষণ করবে। এখন যদি এর মধ্যে চার্জ থাকে তাহলে দেখা যাবে কোনো একটা দিকে সে আকর্ষিত হবে, আর যদি চার্জ না থাকে তাহলে সে সোজা বেরিয়ে যাবে। এবার কি হলো, আসলে যেটা হলো, যখন এখানে স্পার্কটা তৈরি হলো তখন দেখা গেল কি এটি এইভাবে এইদিকে এইভাবে ঘুরে গেল, এদিকে এইভাবে ঘুরে গেল। তার মানে কি প্রমাণিত হয়? তার মানে যেটা প্রমাণিত হয় যে এই ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এই রশ্মিগুলো ঠিক দেখো পজিটিভ পোলের দিকে বেঁকে গিয়েছে, মানে আকর্ষিত হয়েছে। তার মানে এর থেকে প্রমাণিত হয় যে এই ক্যাথোড রশ্মি নেগেটিভ চার্জ যুক্ত, আর নেগেটিভ চার্জ যুক্ত বলেই নেগেটিভ পোল থেকে বিকর্ষিত হয়েছে এবং পজিটিভ পোলের দিকে আকর্ষিত হয়েছে। তাই জন্য সোজা না গিয়ে কিছুটা বেঁকে গিয়েছে পজিটিভ পোলের দিকে। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, ক্যাথোড রশ্মি সরল রেখায় চলে, ক্যাথোড রশ্মির মধ্যে ভর ও কণা ধর্ম আছে, ভর বা কণা ধর্ম আছে, ক্যাথোড রশ্মির মধ্যে
নেগেটিভ চার্জ আছে। এখন আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে মানে অর্থাৎ জে থমসনের এই যে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারলাম ইলেকট্রন একটি চার্জযুক্ত এবং কণা ধর্মযুক্ত একটি ক্ষুদ্রতম কণা। এবার পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে এই যে ইলেকট্রন নামক যে পদার্থটা এটির চার্জ এবং তার ভরের পরিমাণ। তো আমরা দেখে নিই যে এই ইলেকট্রন যে নতুন পদার্থটি বা নতুন কণাটি আবিষ্কার হলো, এই কণাটির ভর এবং চার্জ কত পাওয়া গিয়েছিল। তো পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, যেটি খুব ক্ষুদ্র একটা মাস, যেটা একটি পরমাণুর ভরের তুলনায় অনেক ছোট। তাই জন্যই এখান থেকে প্রমাণিত হয় যে পরমাণুর থেকেও ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, যার নাম হচ্ছে ইলেকট্রন। এবার এটাকে আমরা এসআইতে করলাম, সিজিএসে কী হবে? সিজিএসে জাস্ট 9.1 ইন্টু 10⁻28 গ্রাম হবে। এবার এরপরে আমরা যেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলাম যে ইলেকট্রনের চার্জও আছে। তাহলে ইলেকট্রনের চার্জ কত পাওয়া গিয়েছিল? ইলেকট্রনের চার্জ যেটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। এবং এটাকে সিজিএস ইউনিটে করা গিয়েছিল, যেটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ESU। তাহলে এই যে ডেটাগুলো বা তথ্যগুলো এগুলো আবিষ্কার হয়েছিল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং তোমাদের এই তথ্যগুলো বা ডেটাগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ বিভিন্ন সময় আমরা যখন অঙ্ক করব বা প্রবলেম সলভ করব তখন কিন্তু এই তথ্যগুলো বা ডেটাগুলো বা তার মানগুলো কিন্তু লাগবে। তাহলে এই হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারের ইতিহাস। এরপরে আমরা জানব যে কিভাবে আরেকটি ক্ষুদ্রতম কণা প্রোটন আবিষ্কার হয়েছিল। বিজ্ঞানী জে থমসনের ওই ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্টের পর বিজ্ঞানী গোল্ডস্টেইন 1886 সালে একই পরীক্ষা করেন। তার জন্য তিনি ওই একই রকমের সেট আপ নেন, এবং এই সেট আপটা নিয়ে তখন যখন একই পরীক্ষা করেন তখন তিনি আরেকটি নতুন ক্ষুদ্রতম কণা আবিষ্কার করে ফেলেন, যার নাম দেন পরবর্তীকালে প্রোটন। তো আমরা এখন দেখে নেব যে বিজ্ঞানী গোল্ডস্টেইন কিভাবে প্রোটন আবিষ্কার করেছিলেন ওই একই রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে। তাহলে চলো দেখে নিই। দেখো, তিনি প্রথমে এই একই রকম সেট আপ নিয়েছিলেন যেটি ওই উইলিয়াম ক্রুক্সের এক্সপেরিমেন্ট বা জে থমসনের যে এক্সপেরিমেন্ট তাতে দেখানো হয়েছে। শুধু তিনি যেটা পার্থক্য করেছিলেন সেটা হচ্ছে এইখানে যে ক্যাথোড, এই ক্যাথোডটাকে তিনি ছিদ্রযুক্ত ক্যাথোড নিয়েছিলেন, যাকে আমরা সছিদ্র ক্যাথোড বলতে পারি। বাকি সব কিছু সেম নিয়েছিলেন। এর মধ্যে অতি নিম্ন চাপ তৈরি করে তার মধ্যে হাইড্রোজেন গ্যাসকে ভরে দিয়েছেন। এবার এই যে এক্সপেরিমেন্টের ফলে তিনি যখন এইখানে ইলেকট্রিক্যাল ওয়্যারটা কানেক্ট করে দিয়েছেন বা ব্যাটারিটা কানেক্ট করে দিয়েছেন, তখন তিনি দেখলেন এই যে কাঁচনলের যে এই দিকের তলটা মানে ক্যাথোডের দিকের তলটা, এই তলে স্পট পাওয়া গিয়েছে, অনেকগুলো স্পট পাওয়া গিয়েছে। তখন তিনি ভাবনা চিন্তা করে একটি সিদ্ধান্তে উপনীত হন যে এই এক্সপেরিমেন্টে আসলে তো ক্যাথোড রশ্মি উৎপন্ন হওয়ার কথা, শুধু মানে এখানে শুধুমাত্র ক্যাথোড রশ্মি যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে এইরকমই একটি রশ্মি উৎপন্ন করার কথা, কিন্তু ক্যাথোডের দিকে আবার স্পট তৈরি করলো কেন? তার মানে কি এদিক থেকে কোনো কোণা এসে এখানে আঘাত করলো? তো এটাকে নিয়ে ফার্দার আরও এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি এইরকম একটা সিদ্ধান্তে উপনীত হন। সেটা কি? তিনি বললেন যে এই যে ক্যাথোড থেকে যে রশ্মিটা বেরিয়েছে সেই রশ্মিটা তো কিছুই না, একটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলোর তো ভর আছে, এটা আমরা দেখেছি একটু আগেই। এবার কি হয়, এই যখন এরা ইলেকট্রনগুলো যখন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হয় তখন এই কাঁচনলের মধ্যে উপস্থিত যে হাইড্রোজেন পরমাণুগুলো রয়েছে, এই হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কলিশন হয় বা ধাক্কাধাক্কি হয়,
এবার যখনই ওই ক্যাথোড রশ্মি হাইড্রোজেনের সঙ্গে ধাক্কাধাক্কিতে অংশগ্রহণ করে তখন সে ইলেকট্রন ত্যাগ করে H+ আয়ন উৎপন্ন করে। H+ আয়ন উৎপন্ন করে। এবার এই ইলেকট্রন যেটা ত্যাগ করলো হাইড্রোজেন পরমাণু, এই ইলেকট্রনগুলো তো নেগেটিভ, কারণ আমরা একটু আগেই দেখেছি ইলেকট্রন নেগেটিভ। তারা কোন দিকে ধাবিত হবে? তারা ওই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ওই ক্যাথোড রশ্মির সঙ্গেই ধাবিত হবে। কিন্তু এই যে H+ আয়নটা যেটা, এর কি হবে? এই H+ আয়নটা কি করবে তখন? এই বিভিন্ন যে H+ আয়ন ওই গ্যাসের মানে চেম্বারের মধ্যে তৈরি হবে কাঁচনলের মধ্যে, তারা কি করবে? তারা যেহেতু H+ মানে পজিটিভ, তারা এই দিক থেকে এই দিকে ধাবিত হবে, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। এবার যেহেতু এটা ছিদ্রযুক্ত, তারা কি করছে? এই ছিদ্র দিয়ে গলে গিয়ে তারা এই দিকে এই কাঁচের তলে এখানে গিয়ে আঘাত করবে। যখনই এখানে গিয়ে আঘাত করবে H+ আয়নগুলো, তখন এই যে তলটা, এই তলটাতে একটা স্পট ছেড়ে দেবে। তো এটাই গোল্ডস্টেন এই সিদ্ধান্তে উপনীত হন যে এখানে যে এই তলে যে স্পটগুলো পাওয়া গিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি H+ আয়নের স্পট। তো পরবর্তীকালে এই H+ আয়নের চার্জ এবং মাস এটা ডিটারমাইন করা হয়। যেহেতু এটা পজিটিভ, তাহলে পজিটিভ চার্জকে ডিটারমাইন করা হয় এবং এর ভরকে ডিটারমাইন করা হয়। দেখা যায় যে এর ভরটা খুব সামান্য ভর এবং সেটা অ্যাটমের থেকে বেশ খানিকটা ছোট ভর। তাহলে এই যে ভর কম, তার মানে অবশ্যই এটি পরমাণুর থেকে ক্ষুদ্রতম কণা, এবং পরবর্তীকালে তিনি এই ক্ষুদ্রতম কণা H+ আয়নটাকে নাম দেন প্রোটন। তো গোল্ডস্টেন এই একই জে থমসনের এক্সপেরিমেন্টটাকে করতে গিয়েই তিনি নতুন কণা আবিষ্কার করলেন, যার নাম হচ্ছে প্রোটন। তো আমরা এখন দেখে নিই যে এই প্রোটন, যেটা একটা পজিটিভ চার্জযুক্ত কণা, এর ভর এবং তার চার্জ কত। তাহলে আমরা এই যে কণাটি আবিষ্কার হয়েছে তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি যে একই রকমভাবে এটি সরল রেখায় ধাবিত হয়, এটি কণা ধর্ম আছে, এটি ধনাত্মক আধানযুক্ত। এবার আমরা এটার যদি ভর এবং চার্জ এটা ডিটারমাইন করি বা জানতে চাই, তো এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে একটি প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এবং এটাকেই যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে এটা দাঁড়ায় 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে দেখতেই পাচ্ছ এটা তোমার একটি ইলেকট্রনের ভরের থেকে বেশ খানিকটা বা অনেকটাই মানে ভারী। এবার এটার চার্জ যদি দেখা যায়, তো চার্জ হিসেব করে দেখা গেল যে যেহেতু একটি পরমাণু নিস্তড়িত এবং পরমাণুর মধ্যেই ইলেকট্রনগুলো থাকে, এবং দেখা যায় যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে একটা পরমাণুর মধ্যে, তাহলে অবশ্যই ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের মান একই হবে, কিন্তু বিপরীত হবে। তো আমরা একটু আগেই দেখেছি যে একটি ইলেকট্রনের চার্জ কত। সেটা কত? এসআই পদ্ধতিতে একটি প্রোটনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, কিন্তু এটা একটি পজিটিভ চার্জ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। এবং এটিকে এই সিজিএস ইউনিটে কত হবে? তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, এটা প্লাস। তাহলে এই গেল হচ্ছে প্রোটনের ভর এবং চার্জের পরিমাণ বা মান। তাহলে তোমাদের এখান থেকে যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে প্রোটন কে আবিষ্কার করেন? তার উত্তর হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টেন। এবং তার সঙ্গে তোমাদের এই মানগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে, কারণ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তাহলে আমরা জেনে গেলাম কি করে ক্ষুদ্রতম কণা প্রোটন আবিষ্কার হলো। এরপর আমরা জানব নিউট্রন, আরেকটি কণা
যেটি অ্যাটমের থেকেও ছোট এবং অ্যাটমের মধ্যেই থাকে, সেটি কি করে আবিষ্কার হয়েছিল? তাহলে চলো দেখে নেওয়া যাক। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক তিনি একটি তেজস্ক্রিয় পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে তিনি একটি নতুন কণা আবিষ্কার করলেন, যেটি একটি পরমাণুর থেকেও ক্ষুদ্রতম, যার নাম তিনি দেন নিউট্রন। তো আমরা চলো দেখে নিই যে তিনি ঠিক কী পরীক্ষার মাধ্যমে নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তিনি একটি বেরিলিয়ামের পাত নিয়েছিলেন। এবার এই বেরিলিয়ামের পাত নেওয়ার পর তিনি পোলোনিয়াম নামক মৌল, বা এটি একটি তেজস্ক্রিয় মৌল যেটা আলফা রশ্মি বিকিরণ করে, তাকে দিয়ে এই প্লেটের উপরে আলফা কণার আঘাত করেন। তিনি দেখলেন যে পোলোনিয়াম থেকে যে আলফা কণাটি নির্গত হলো, সেটা যখন এই প্লেটের উপর গিয়ে আঘাত করলো, তখন এই প্লেট থেকে আবার কিছু নতুন কণা বেরিয়ে আসলো। এবার তিনি দেখতে চাইলেন যে নতুন কণাটি যে বেরিয়ে আসলো, এই কণাটি কি। তিনি তার জন্য পরীক্ষা নিরীক্ষা করলেন। আবার তিনি কি করলেন, তিনি এই যে রশ্মির যে পথ, সেই পথের দুপাশে তিনি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলেন। তিনি দিয়ে দেখলেন যে এই ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরেও যে এই কণাগুলোর যে গতিপথ, সেই গতিপথের কোনো পরিবর্তন হলো না। তার মানে এর থেকে প্রমাণিত হয় যে এই পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা যখন বেরিলিয়াম প্লেটকে আঘাত করলো এবং সেখান থেকে যখন নতুন কোনো কণাকে বার করলো, ইজেক্ট করলো, সেই কণাগুলো কোনো ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ বা নেগেটিভ পোলের দিকে ধাবিত হলো না, সোজা বেরিয়ে গেল। তার মানে এর থেকে কি প্রমাণিত হয়, এখানে যে কণাগুলি নির্গত হয়েছে সেটা নিস্তড়িত। তার মানে এর চার্জ শূন্য। এবার এই যে কণাটি যেটি বেরোলো, সেই কণাটিকে তিনি আবারও পরীক্ষার মাধ্যমে তার ভর নির্গত করলেন। সেই ভর যখন তিনি বার করলেন, সেই ভরটা তিনি দেখলেন যে তার ভরটা হচ্ছে একটি প্রোটনের ভরের প্রায় সমান। তো তিনি এই নতুন যে কণাটি, সেই কণাটিকে দেখলেন তার একটা ভর আছে যেটা প্রোটনের ভরের সমান, কিন্তু তার কোনো চার্জ নেই। তার মানে সে কোনো ইলেকট্রিক ফিল্ডে রেসপন্স করছে না। তাহলে এই যে নতুন একটি প্রকৃতির কণা তিনি আবিষ্কার করে ফেলেছিলেন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে, তাকে তিনি নাম দেন নিউট্রন। তাহলে এই যে নিউট্রন কণা, তার কি বৈশিষ্ট্য দেখা গেল? এই নিউট্রন কণাটি একটি নিস্তড়িত প্রকৃতির কণা, এটি ভর প্রোটনের ভরের প্রায় সমান। তাহলে এই যে কণাটি, এটি যেহেতু পরমাণুর ভরের থেকেও কম, তাহলে এটাকেও আমরা ওই ক্ষুদ্রতম কণা হিসেবে ধরতে পারছি। তাহলে এটাও একটা নতুন কণা। তো আমরা এবার দেখে নিই যে এই যে নতুন নিউট্রনটি আবিষ্কার হলো, বিজ্ঞানী চ্যাডউইক যেটি আবিষ্কার করলেন, তার ভর এবং তার চার্জ কত। আমি প্রথমে বলে রাখি যে এটা একটা চার্জ শূন্য কণা বা চার্জবিহীন কণা। তাহলে এর চার্জ হচ্ছে কি শূন্য। এবার ভর কত? ভর হচ্ছে তোমার একটি প্রোটনের ভরের প্রায় সমান বা প্রোটনের ভরের সমান। তাহলে সেটা হচ্ছে ওই 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, এবং এটাকেই যদি সিজিএসে করি তাহলে সেটা হয় 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এই যে নতুন কণাটি আবিষ্কার হলো, এই কণাটির ভর এবং চার্জ এটা আমরা দেখালাম। তাহলে তোমাদের এখান থেকে কি মনে রাখতে হবে? এখানে যেটা মনে রাখতে হবে যে নিউট্রনের আবিষ্কর্তাকে, অর্থাৎ বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন, এবং তার সঙ্গে যেটা মনে রাখতে হবে এর ভর এবং চার্জ। ভর হচ্ছে 1.67 10⁻⁻27 কেজি এবং চার্জ, তার চার্জ শূন্য। তাই এই গেল হচ্ছে নিউটন আবিষ্কার। তাহলে আমরা আজকের ক্লাসে জেনে নিলাম যে
ফান্ডামেন্টাল পার্টিকেলস অর্থাৎ যে ক্ষুদ্রতম যে কণাগুলো, বিভিন্ন প্রাথমিক কণাগুলো, সেগুলোর আবিষ্কার। সেখানে ইলেকট্রনের আবিষ্কার দেখলাম, প্রোটনের আবিষ্কার দেখলাম এবং নিউটনের আবিষ্কার দেখলাম।